নমস্কার, ট্রাভেলার অলোক। এবার আসা যাক আমরা আন্দামানের ট্যুর কিভাবে করব তার একটা রূপরেখা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কস্ট অফ দ্য আন্দামান ট্যুর 8 নাইট 9 ডেজ অ্যাপ্রক্সিমেটলি 20,000 টাকার মধ্যে হওয়া উচিত। তবে ফ্লাইটের ভাড়া 5,200 থেকে 6,500, যদি মোটামুটি 3 মাস আগে বুক করে রাখা যায়। আমি এই কারণে ফ্লাইটের কথা বলছি, কারণ ফ্লাইট সকালে 5:40, 5:50, 7:25 এবং 8:50 পরপর 4খানা ফ্লাইট কলকাতা থেকে এয়ারপোর্ট অর্থাৎ পোর্ট ব্লেয়ার যায়। 2 ঘন্টা 10 থেকে 15 মিনিট সময় লাগে। ফ্লাইটে যাওয়াই সোজা ইজি, কারণ জাহাজে প্রায় 70 থেকে 72 ঘন্টা লাগে এবং কলকাতা থেকে, খিদিরপুর থেকে, চেন্নাই থেকে, বিশাখাপত্তনম থেকে বিভিন্ন জায়গা থেকে ছাড়ে। তো বাজেট মোটামুটি আমি একটা ধরে নিচ্ছি যে পার হেড 20,000 টাকার মধ্যে হওয়া উচিত, এবং যদি সেটা ইকোনমিভাবে চলা যায়। আর কি লাগে, ওখানে আপনি 1,200 টাকা থেকে 2,500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। আর কোথায় কোথায় যাবেন, পোর্ট ব্লেয়ার প্রথমে যদি ফ্লাইটেই যান তাহলে পোর্ট ব্লেয়ারে বীর সাভারকার এয়ারপোর্টে নামতে হবে। সেই এয়ারপোর্ট থেকেই সামনে বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডও আছে, এবং কাছাকাছি যে কোনো জায়গায় আপনার হোটেল যাওয়া যায় খুব কম সস্তায়। এবার কোথায় কোথায় যাবেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মোটামুটি একটা এরিয়া আমি আপনাদের বলে দিতে পারি যে 8,249 স্কোয়ার কিলোমিটার টোটাল সব দ্বীপপুঞ্জকে মিলিয়ে এরিয়া। আর রোডের এরিয়া হচ্ছে প্রায় 422 কিলোমিটার মতন রোড এরিয়া। তো এই একটা ছোট্ট ম্যাপ আপনাদের সামনে তুলে ধরেছি যে একদম সাউথ আন্দামান থেকে নর্থ আন্দামান এবং মাঝখানে মিডল আন্দামান, এই টোটাল এরিয়াটাই হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো আমি এই ট্যুরে মোটামুটি 8 নাইট এবং 9 ডেজ এই প্রোগ্রামে আমরা ঘুরে এসেছি। তো আমাদের যে কস্ট হয়েছে এবং আমরা কোথায় কোথায় গেছি সেগুলো আমি আপনাদের সামনে মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি। আমরা প্রথম দিন ফার্স্ট ডেতে যখন আন্দামানে পৌঁছলাম তখন আমরা পোর্ট ব্লেয়ারে ওখানে লোকাল যে সাইট সিন আছে সেই লোকাল সাইট সিনের মধ্যে রয়েছে রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স, তারপরে হচ্ছে সেলুলার জেলের পরে অ্যানথ্রোপোলজি একটা মিউজিয়াম আছে, আর আছে রস আইল্যান্ড। ঠিক জাস্ট পোর্ট ব্লেয়ারের থেকে একটুখানি ফেরিতে যাওয়া যায়, ফেরি সার্ভিস আছে। এইগুলো হচ্ছে পোর্ট ব্লেয়ারের মধ্যে আছে। আর পোর্ট ব্লেয়ারের বাইরে যেগুলো আছে সেগুলো আমি কিভাবে রেখেছি সেটা আমি আপনাদের সামনে মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি। তো কলকাতা থেকে আমরা প্রথমে ফ্লাইটে গিয়ে আমরা সকাল 5:40 ফ্লাইটটাই ধরেছিলাম এবং আমরা মোটামুটি 7:50 মধ্যে আমরা ঢুকে গেছি এয়ারপোর্টে। তো আগের থেকে আমরা একটা গাড়ি কন্ট্যাক্ট করে রেখেছিলাম। তো যাই হোক, আমরা কোন কোন জায়গায় যাব সেই জায়গাগুলোর একটুখানি এবং কীভাবে যাব সেইটা একটুখানি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমে আমরা যে গাড়িটা আমাদের বুক করা ছিল ঈশ্বর রাও, তো উনি সাউথ ইন্ডিয়ান হলেও খুব বাংলা ভালো খুব জানেন। তো যাই হোক, উনি লোক এসে উনি নিজেও এসেছিলেন এয়ারপোর্টে, আমাদেরকে পিক আপ করে নিলেন। পিক আপ করে আমাদের একটা হোটেলে নিয়ে গেলেন। এখানে অনেক বাজেট হোটেল আছে। আর তার আগে আমি একটু বলে রাখি যে আন্দামানে আপনি নিজেও করতে পারেন বা কোনো এজেন্ট বা কোনো এর মাধ্যমেও যেতে পারেন, কারণ সবথেকে প্রবলেম হয় যে ওই বুকিংগুলো, যে বিভিন্ন যে বিচগুলো আছে বা বিভিন্ন যে আইল্যান্ডগুলো আছে সেইখানে যাওয়ার যে জাহাজ বা ক্রুজ আছে সেই বুকিংগুলো পাওয়া আর গাড়িগুলো নেওয়া, এটা একটা সমস্যা হতে পারে। কিন্তু চেষ্টা থাকলে আজকালকার দিনের ইন্টারনেটের যুগ, সুতরাং এখন কোনো অসুবিধা হবে না। তো আমি আপনাদেরকে একটা মোটামুটি প্রতিচ্ছবি দিয়ে দিলাম যে এই 8 নাইট 9 ডেজে কোথায় কোথায় যাব, আমরা কিভাবে গেছি সেই বিবরণটা আপনাদেরকে দিচ্ছি।
তাতে আপনাদের অনেক ভবিষ্যতে সুবিধা হবে যদি যান বা এই প্রতিবেদন দেখেও আপনারা করতে পারেন। তো আমরা ফ্লাইটে প্রথমে কলকাতা থেকে সরাসরি সাভারকার এয়ারপোর্ট মানে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে পৌঁছলাম। তখন প্রায় 7:50 আমাদের যেটা বললাম যে আমরা আগের থেকেই এখান থেকেই বুক করে রেখেছিলাম গাড়ি। তো ঈশ্বর রাও তিনি এবং তার ড্রাইভার এসেছিলেন আমাদেরকে নিতে। তো আমরা এয়ারপোর্টে নামার পরে ওনার সঙ্গে চলে গেলাম পোর্ট ব্লেয়ারের একটা হোটেলে। পোর্ট ব্লেয়ারের বিশেষ করে আবেদিন বাজার কাছেই এবং ঘণ্টাঘর এই সময় এই কাছাকাছি মধ্যে আমরা হোটেলে উঠেছিলাম। সেই হোটেলে ওঠার পরে আমরা এখানে এখন আমরা এয়ারপোর্টে রয়েছি, সেই এয়ারপোর্টে লঞ্চে বসে আছি। এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো আমরা প্রথম গিয়ে হোটেলে ফ্রেশ হয়ে সোজা একটু ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম সোজা একদম রস আইল্যান্ড। উনি ফেরির টিকিটও করে রেখেছিল। তো সেই রস আইল্যান্ড বিখ্যাত এই কারণে যে রস আইল্যান্ডে একটা সময় এই রস আইল্যান্ড থেকে ইংরেজরা পুরো সেলুলার জেলটাকে মানে কভার করতো এবং রস আইল্যান্ড ওদের মোটামুটি এখানে বলা যায় আন্দামানের যে প্রশাসনিক কেন্দ্র ছিল এই রস আইল্যান্ড। তো এই রস আইল্যান্ডের অনেক ইতিহাস আছে। এই রস আইল্যান্ড আবার 1942 সালে জাপানিরা এটা অ্যাকোয়ার করে নিয়েছিল। আর 1943 সালে প্রথম আমাদের এখানে একটা ফ্ল্যাগ পয়েন্ট উঠেছিল, যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রথম পতাকা এই আন্দামানের এই রস আইল্যান্ডেই তোলা হয়েছিল। সো এটা অনেক গল্প আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় অর্থাৎ 1942-তে জাপানিরা পোর্ট ব্লেয়ার দখল করে নিয়েছিল কোনো রকম গুলি বিনিময় ছাড়াই, মানে উইদাউট এনি ওয়ার তারা অ্যাকোয়ার করে নিয়ে এবং সমস্ত ভারতীয়দের তারা ওখান থেকে মুক্ত করে দিয়েছিল। এই সমস্ত অনেক ঘটনা এই রস আইল্যান্ডের রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে রস আইল্যান্ডের যে বিচটা, এখানে বিচে নামা যায় না। এই বিচে হচ্ছে নানা রকম পাথর নুড়ি এই সমস্ত রয়েছে। আর রস আইল্যান্ডের এটা এরিয়া হচ্ছে প্রায় 600 স্কোয়ার মিটার এরিয়া। এর মধ্যে অনেক হরিণকে রাখা আছে এবং ময়ূরও চলে আসে অনেক। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা খুব প্রাচীন, মানে প্রায় 300-400 বছরের পুরনো গাছ। সেই গাছটাই হচ্ছে পুরো আইল্যান্ডটার এটা এরিয়াটাকে ধরে রেখেছে। তো এইভাবে আমাদের যে টিম মেম্বার আছি আমরা এবারে 9 জন আছি। এই 9 জনের মধ্যে আনন্দদারা 4 জন, আর দাদা স্বপনদারা বৌদি 2 জন, আর আমরা 3 জন, আমি আমার ওয়াইফ আর আমার ছেলে। এই 9 জন হচ্ছে আমরা এবারে আমাদের যে আন্দামান ট্যুর, সেই আন্দামান ট্যুরে আমাদের এই 9 জন হচ্ছে আমরা এবারে যাত্রী। তো আমরা এই রস আইল্যান্ডের যে কত কি আছে এবং এর গল্প, এটা আপনারা ইতিহাসেও পাবেন। তো আমি একটু চেষ্টা করলাম এটা তুলে ধরার যে রস আইল্যান্ডে ইংরেজরা কিভাবে থাকতো এবং কিভাবে এখান থেকে তারা ভারতীয়দের কৃতদাস করে নিয়ে গিয়ে সেই এতে অত্যাচার চালাতো, তার সমস্ত। ইভেন এখানে একটা চার্চও রয়েছে, দেখতেই পাচ্ছেন রস আইল্যান্ডের যে ঘেরা এর মধ্যে যে সমুদ্রের একটা সাইডে কীভাবে সমুদ্রের গতিবেগ এবং সেই সমুদ্রকে ঘিরে মানে এখানেও এনে রাখতো যাতে কেউ পালাতে না পারে। তো ইংরেজদের প্রচুর অত্যাচারের সাক্ষী হচ্ছে এই রস আইল্যান্ড। অ্যাকচুয়ালি এই রস আইল্যান্ড যিনি এসেছিলেন রবার্ট রস, তিনি অ্যাকচুয়ালি একজন নাবিক ছিলেন এবং তিনি নানা রকম জরিপের কাজ করতেন। তো তার মধ্যে তিনি এখানে আসার পরে এই রস আইল্যান্ডটাকে বেছে নিয়েছিল তাদের প্রশাসনিক কেন্দ্র হিসাবে। এবং এমনও সময় গেছে যে এখানে একটা চার্চ আছে, প্লাস প্রিমিটিভ স্থানও আছে, মানে যারা মারা যেতেন ইংরেজরা তাদেরকে এখানেই সমাধিত করা হতো। তো আর বিচারও মানে এখানেই তারা সাময়িক করতেন, সমস্ত কিছু এই রস আইল্যান্ডকে ঘিরেই করা হতো। তো যাক, আমরা এই রস আইল্যান্ডের বিভিন্ন প্রান্ত ঘুরে তার বিভিন্ন আনন্দ উপভোগ করছি।
এর দেখতেই পাচ্ছেন যে নানা রকম এর আছে এবং বিভিন্নভাবে খুব সাজানো গোছানো, এবং এখনও ভারত সরকার এটাকে খুব সুন্দরভাবে এটাকে রেখে দিয়েছে, যাতে আমরা যারা দর্শকরা বা যারা ইতিহাস বা অ্যানথ্রোপোলজি বা মিউজিওলজি নিয়ে যারা পড়াশুনো করে, তারাও এই সমস্ত জায়গায় এসে আমাদের যে প্রাচীন ইতিহাস হয়েছিল সেই ইতিহাসের অনেক কিছু তথ্য তারা এখান থেকে পেতে পারে। তো যেটা বলছিলাম যে আমরা এখানে এই যে রস আইল্যান্ডে দেখতে পাচ্ছেন যে এখানে চার্চও রয়েছে, সেই চার্চটা অবশ্য এখন ভগ্নস্তূপে পরিণত হয়েছে। আর বিভিন্ন রকম যে গাছ, এই গাছগুলো হচ্ছে যে তখনকার আমলের যে গাছগুলো, সেগুলো এখনও মানে জীবিত রয়েছে এবং এখানকার আইল্যান্ডটাকে পুরোপুরি ধরে রেখেছে, যে কিভাবে এখানে মানে সমস্ত রকম কার্যকলাপ হতো তার সমস্ত ইতিহাস এই রস আইল্যান্ডে মধ্যে লুকায়িত আছে। তো রস আইল্যান্ডে এই কারণে বললাম যে প্রথম দিন আমরা রস আইল্যান্ডটাকে ঘুরলাম এই কারণে যে আমাদের যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আমরা প্রথম দিন রস আইল্যান্ড, রাজীব গান্ধী স্পোর্টস এবং অ্যানথ্রোপোলজি মিউজিয়াম, এই তিনটে আমাদের দেখার কথা এবং দেখব। এই তিনটে দেখার পরে আমরা এইখানেই পোর্ট ব্লেয়ারে আজকে স্টে করব। তার আগে আমরা ভালো করে দেখে নিচ্ছি রস আইল্যান্ডে আর কি আছে এবং রস আইল্যান্ডে কী দেখার আছে। দেখতেই পাচ্ছেন এখানে ময়ূরও এখান থেকে উঠতে চায় না, কারণ জানে এখানে থেকে যাওয়া মানে সমুদ্র অনেকটা পাড়ি দিতে হবে। আর এখানে যথেষ্ট ভালো খাবারও দেয়, সেই জন্য এখানে ময়ূরাও থেকে যায়, কিন্তু কেউ বাঁধা অবস্থা বা খাঁচায় নেই, কারণ এরিয়াটা তো 600 স্কোয়ার মিটার, সুতরাং এর থেকে তারা কেউ বেরিয়ে যেতে পারবে না। সেই জন্যই এখানে সবাই খোলামেলা এবং এমনিভাবেই মুক্ত অবস্থায় ঘোরাফেরা করছে। তো এটা একটা ভালো জিনিস দেখার মতন। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে এখানে এই রস আইল্যান্ডের যে নানা রকম ইতিহাস, সেই ইতিহাস এখানে প্রত্যেকটা প্ল্যাকার্ড বা পোস্টার আছে, সেই পোস্টারের মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। আমি চেষ্টা করেছি কিছুটা পোস্টার আপনাদেরকে তুলে ধরার। তো সেই পোস্টারগুলো যদি একটু সময় নিয়ে পড়েন তাহলে দেখতে পাবেন যে রস আইল্যান্ডে কী হয়েছিল এবং কী ঘটনার সাক্ষী এই রস আইল্যান্ড হয়ে গেছে। তো আমরা ওখান থেকে আবার ফেরি করে, যাতায়াত ফেরি ভাড়া ছিল 200 টাকা। তো আপ ডাউন ওটা 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় দেয়। আমরা ওখান থেকে ফিরে এসে আবার পোর্ট ব্লেয়ারে উপস্থিত হলাম। তো পোর্ট ব্লেয়ারের মধ্যেও অনেক কিছু দেখার আছে, কিন্তু আমরা ওই দিন যেটাও টার্গেট করেছিলাম যে আমরা এখানে পোর্ট ব্লেয়ারে আজকে এই দ্য মেরিন বিচ বলে একটা বিচ আছে, আর একদম ওটা হচ্ছে সেলুলার জেলের তলায় অবস্থিত। আর তারপরে ওখান থেকে রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স এবং একটা উদ্যান আছে, আমরা সেই উদ্যানেও এখন ঘুরে বেড়াচ্ছি। তো সেই উদ্যানের পরে আমরা চলে যাব সেলুলার জেলে। সেলুলার জেলে দেখার জন্য এখানে অপেক্ষা করতে হয়। আর এই যে জায়গাটা দেখছেন এখানটায় অনেক গ্যালারি সিস্টেম করা আছে, যে সন্ধেবেলায় এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো আমরা এই মুহূর্তে রয়েছি গেটে ঢোকার জন্য। তো ভালোই লাইন আছে, ভিড়ও ভালো আছে। সব থেকে বলে রাখি যে এই আন্দামান ট্রিপটা যদি অক্টোবর থেকে মার্চের মধ্যে করেন তাহলে ভালো, কারণ এপ্রিল বা মে মাসে বর্ষার পড়ে যায়। তো সেই বর্ষা অবশ্য আন্দামানে যখন তখনই বৃষ্টি হতে পারে, হয়ও, তো আমরাও পেয়েছি এই সময়। তবুও আমি বলবো যে এই সময়টা মানে অক্টোবর থেকে মার্চের মধ্যে আন্দামান আসাটাই সমুচিত, কারণ সব কিছু ওয়াটার অ্যাক্টিভিটি থেকে শুরু করে সব কিছুই দেখতে পাবেন। তো আমরা সেলুলার জেলে ঢুকে গেছি। সেলুলার জেলের যে আর্কিটেকচার নকশা ছিল, যে কটা সেল কিভাবে ছিল, সেটার একটা মডেল এখানে ঢোকার সময় বাঁদিকের ঘরেই রয়েছে। দেখতেই পাচ্ছেন কীরকম মানে একটা সার্কেলের মতন করা আছে এবং পুরো এরিয়াটাই কভার্ড এরিয়া। এই এরিয়া থেকে পালানোর সম্ভাবনা খুবই কম, ক্ষীণ, মানে পালালেই ওদিকে সমুদ্র চারিদিকে ঘেরা।
দেখতেই পাচ্ছেন সেলুলার জেলটা মানে খুবই ভগ্নদায়ক অবস্থায় রয়েছে, যদিও ভারত সরকার এর প্রস্তুতি নিয়েছে এবং খুব শীঘ্রই এটা মেরামতের কাজ এবং রঙের কাজ চলছে। একটা সাইড দিয়ে শুরুও হয়েছে দেখতে পাচ্ছি। তো আমরা এই চাতাল চত্বরে সেলুলার জেলের বিভিন্ন যে সেলগুলো আছে সেই সেলগুলোকে আমরা ঘুরে দেখছি। সেই সেলগুলোর রুট ম্যাপও আছে, যে এইভাবে গিয়ে এইভাবে ঘুরলে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে জায়গাটা দেখছেন এইখানটায় হচ্ছে সন্ধ্যেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, 1 ঘন্টা করে শো হয়। তার টিকিটও আমরা অলরেডি বুক করে রেখেছি। আমরা সন্ধ্যেবেলায় এসে এই সেলুলার জেলের যে লাইট অ্যান্ড সাউন্ড এবং সেই লাইট অ্যান্ড সাউন্ডের এটা আমরা উপভোগ করব। তো যাই হোক, আমরা এই এখনও রয়েছি সেলুলার জেলের মধ্যে। তো এই সেলুলার জেলের বিভিন্ন যে ওয়ার্কশেড আছে সেই ওয়ার্কশেটে কীভাবে মানে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এসে অত্যাচার করা হতো এবং এমন টার্গেট দেওয়া হতো যে টার্গেট তারা ফুলফিল করতে পারতো না, তখন তাদের এইভাবে চাবুকাঘাত করা হতো। এবং নানা রকম এখানে মানে তেল থেকে শুরু করে সমস্ত কিছু ঘানি এই সমস্ত বন্দীদের মানে স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে কাজ করানো হতো। দ্বীপান্তর যেটাকে বলা হতো, মানে সব থেকে বড় শাস্তি ছিল এই দ্বীপান্তর, মানে এখান থেকে সব আসামিদের মানে স্বাধীনতা সংগ্রামীদের এই সেলুলার জেলে পাঠাতো। এখানে এই বিনায়ক দামোদর সাভারকারের নামে একটা সেল আলাদা করে আছে। জানি না এটা ভারত সরকার কেন করেছে, যে ওনাকে এতটা প্রায়োরিটি দিয়েছে, অথচ এখানে প্রায় 70% বাঙালি আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিন্তু কাউকে পছন্দ না করে একদম সাভারকারকেই একদম বেছে নেওয়া হলো। যেটা শোনা গেছে যে সাভারকার নাকি উনি ইংরেজদের সমস্ত খবরাখবর দিতেন। যাই হোক, সেটা অবশ্য কথিত, আমি তো জানি না, শুধু শুনেছি এই আর কি। তো এখানে একটা লিস্ট আমরা পেলাম যে কারা কারা আমাদের এই এর মধ্যে 70%ই বাঙালি রয়েছে। তো এরা এই আন্দামান জেলে অর্থাৎ এই সেলুলার জেলে তারা বছরের পর বছর কাটিয়েছে, নানা রকম অত্যাচার সহ্য করেছে এবং অনেকে এখানে মারাও গেছেন। তো আমরা সেলুলার জেলের একটু ওপর থেকে দেখা যাক, দেখতেই পাচ্ছেন পিছনেই সমুদ্র, যে আর ওপারটায় দেখা যাচ্ছে রস আইল্যান্ড। তো এই সমুদ্র পার হয়ে পালাবার সম্ভাবনা খুবই ক্ষীণ, মানে এখান থেকে কেউ পালালে তাকে মৃত্যুর মুখেই হতো। যাই হোক, আমরা এখনও রয়েছি এই সেলুলার জেলের ছাদে। সেই ছাদ থেকে আমরা বিভিন্ন দৃশ্য এবং আমাদের দাদা বৌদিও এখানে তার ছবি তুলছেন। না সত্যি তো ঘুরতে এসছেন, সুতরাং বিভিন্ন জায়গার যে স্মৃতি, এই স্মৃতিগুলোই তো থাকবে। আমারও তাই কথা যে আমরা হয়তো এখন ব্লগ করছি, কিন্তু আসলে উদ্দেশ্যটা তো ঘোরা এবং জানার, তথ্য সংগ্রহ করা, যে যেখানে কোথায় কি আছে এবং সেই তথ্য আমরা চেষ্টা করছি আপনাদেরকে তুলে ধরার, যাতে আপনারাও যদি ভবিষ্যতে আসেন তাহলে এখানে এসে দেখতে পাবেন যে কি কি জিনিস আছে এবং এখানে কি কি দেখার আছে। তো প্রথম দিনে আমাদের রস আইল্যান্ড এবং সেলুলার জেলটা খুব ভালো করেই পরিদর্শন করা হচ্ছে, কারণ সেলুলার জেলের যে ইতিহাস আমরা পড়েছি বা শুনেছি, সেই ইতিহাসের যে কীভাবে ঘটেছিল সেটা এখানে আসলে তবে বোঝা যায় যে হ্যাঁ, সত্যি আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কত কষ্ট করেছে, কত কষ্ট করে আমাদের স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু আজকে আমরা এই 75-76 বছর পরেও আমরা কিন্তু সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ এখনও পাইনি সম্পূর্ণভাবে। হয়তো ইংরেজরা নেই বা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু যে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি সত্তা, সেই ব্যক্তি স্বাধীনতা কিন্তু আমরা এখনও পাইনি। তো যাই হোক, আমরা চলে এসেছি পরের দিন, আমরা সোজা চলে এসেছি এখানে ফেরিঘাট। ফেরিঘাট হচ্ছে হাডো জেটি বলে। হাডো জেটিতে 3 নম্বর গেটে আমাদের টিকিট ছিল। আমরা যেহেতু প্রথম দিনের আমরা এতেই ছিলাম, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন আমাদের থাকার কথা হচ্ছে হ্যাভলকে। তো সেই হাডো জেটি থেকে আমাদের যে শিপ, সেই শিপে আমাদের 2টো শিপে বুক করা হয়েছিল, একটা টিকিটে আমরা একটা এতে পাইনি। তো যাই হোক, 2টো শিপে আমরা সোজা চলে এসেছি হ্যাভলকে।
হ্যাভলকে এখানে বিচের উপরে ডাব। হ্যাঁ, একটা কথা বলে রাখি, অবশ্যই আন্দামানে আসলে এরকম ডাব খাবেন। আমরা এই হোটেলটায় ছিলাম, খুবই ভালো হোটেল, স্ট্যান্ডার্ড হোটেল। এবং আমি আগেও বলেছি যে এখানে আসতে গেলে আপনাকে হয় নিজে বুক করে আসতে হবে, আর তা না হলে এখানে এসে বিভিন্ন এজেন্টের মাধ্যমে বা হোটেলের মাধ্যমে আপনি বুক করতে পারেন। তো আমরা ওখান থেকে সোজা রাধানগর বিচ চলে এসেছি। রাধানগর বিচে আমাদের 3 মূর্তি, আমার ছেলে এবং মিমো এবং রিম, 3 জনই আছে। এরা খুবই আনন্দ পেয়েছে যে এরকম একটা এতে, এবং এর সঙ্গে আমরা এই 9 জনের মধ্যে এখানে 6 জনকে দেখা যাচ্ছে। তো যাই হোক, এরা সব ইয়ং জেনারেশন, এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু আমরা আমাদের ছবি তুলতে আমরা কসুর করিনি। তো রাধানগর বিচটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং পরিষ্কার, সব থেকে ঝাঁ চকচকে একদম। মানে আমার দেখা এতগুলো বিচের মধ্যে রাধানগর বিচ হচ্ছে মোটামুটি খুব ক্লিন এবং পরিষ্কার, এবং স্নান করেও খুব আনন্দ পেয়েছি আমরা। তো এই রাধানগর বিচে আমরা কাছাকাছি ছিলাম। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলে, আমি হোটেলের নামগুলো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো, যাতে আপনারাও সরাসরি যোগাযোগ করে চলে যেতে পারেন। এবং খুবই বাজেট হোটেল, মোটামুটি 1200 থেকে 2000 টাকার মধ্যে আপনি একটু বার্গেনিং করে নিতে হবে। তো এইগুলো নিতে পারলে খুবই ভালো এবং স্ট্যান্ডার্ড হোটেল। এবং হোটেল থেকে বিচটা খুবই একদম পায়ে হেঁটে যাওয়া যায়। তো সেই জন্য আমরা ঘুরছি আর ওই বিচের ধারে চলে আসছি। তো বিচের ধারে এসে আমরা নানা রকম ছবি, নানা রকম, কারণ হয়তো আর আন্দামান আসতে পারবো কি না জানি না, তাই এখানকার যে ছবিগুলো তুলে রাখার চেষ্টা করছি। এবং আগামী দিনেও এটা আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। তো যে যেরকমভাবে দেখতেই পাচ্ছেন যে কী সুন্দর, মানে পিছনটা পুরো দিগন্ত, আর সবথেকে বড় কথা হচ্ছে ফাঁকা এবং পরিষ্কার। এত পরিষ্কার বিচ মানে আমি খুব কমই দেখেছি। যাই হোক, আমরা এখান থেকে চলে যাব আরেকটা বিচে। এটা হচ্ছে এলিফ্যান্ট বিচ। এলিফ্যান্ট বিচ বা এলিফ্যান্ট বিচের তার আগে আমরা এখানে চলে এসেছিলাম কালাপাহাড়ি, যে দেখতে পাচ্ছেন। তো এলিফ্যান্ট বিচে অনেক রকম স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে। তার মধ্যে একটা যেমন আছে স্কুবা ডাইভটা করতে গেলে একটু শারীরিক ফিটনেস থাকাটা খুব দরকার। মোটামুটি রেট হচ্ছে, এই যে আমাদের 3 মূর্তি, এই 3 মূর্তি স্কুবা ডাইভের জন্য প্রস্তুতি, তারা ড্রেসও পরে নিয়েছে। আমাদের 3500 টাকা করে নিয়েছে। তো এটা রেট আছে বিভিন্ন, 3.5 থেকে 5000 টাকার মধ্যে স্কুবা ডাইভ করা যায়। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত যন্ত্রপাতি, যেগুলো নিয়ে পিছনে বেঁধে দিয়ে সিলিন্ডার নিয়ে নামতে হবে জলের মধ্যে। আমাদের 3 জন এখানে তারা পাহারা দিচ্ছেন তাদের ছেলেদের এই সমস্ত নিয়ে। যাই হোক, এই বিচে ওরা যখন স্কুবা ডাইভ করতে ব্যস্ত, সেই সময় আমরা এই ফাঁকে একটু ফটো সেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিছনেই সমুদ্র চারিদিকে, কিন্তু তার মধ্যেও কী সুন্দর জবা ফুল ফুটিয়েছে। একটা কথা বলে রাখি, এই আন্দামানের প্রায় 70% হচ্ছে বাঙালি। তার কারণ হচ্ছে যে 1971 সালে যখন আমাদের বাংলাদেশের যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের পরে যে সমস্ত শরণার্থী ভারতবর্ষে এসেছিলেন, সেই শরণার্থীদের প্রায় বেশিরভাগ অংশ আন্দামান এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, দণ্ডকারণ্য এবং অনেক জায়গায়, মধ্যপ্রদেশের অনেক জায়গায় এই এদের শরণার্থীদের শিফট করা হয়েছিল। এবং আন্দামানে যাদেরকে শিফট করা হয়েছিল তারা কিন্তু, তাদেরকে প্রচুর জমি জায়গা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে তোমাদের নজরে যতটা জমি পাও তোমরা একজন নিয়ে নাও। এবং সেইগুলোতে চাষ করে তারা নারকেল এবং সুপুরি চাষ করে তারা কিন্তু এখন প্রত্যেকেই প্রায় কোটিপতি। তো এটা খুব ভালো লাগলো যে একটা বাঙালি তারা যে এসে এখানে বসতি স্থাপন করে এই দ্বীপটাকে যে সুন্দরভাবে রেখেছে। তো এই দ্বীপেই দেখতে পাচ্ছেন নানা রকম, এই আমাদের বৌদি একটা হাতে কি একটা প্রাণী না এই কোরাল নিয়েছেন। এই পিছনেই দেখছেন সমুদ্র, এই সমুদ্রের পিছন দিয়েই চলে গেছে ওরা স্কুবা ডাইভ করতে। সেই ফাঁকে আমরা ওই জায়গাটা একটু দেখে নিচ্ছি। এখানে আবার ওই সূর্যমুখী ফুলের চাষও করেছে, খুব সুন্দরভাবে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে।
তো মানে কত পরিশ্রমী এরা, যে না কোনো রকমভাবে বসে না থেকে এখানে কাজ করে। তো যাই হোক, আমরা এই প্রান্ত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। তো এর মধ্যে এখানেও একটা রয়েছে, আমাদের রিমবাবু দাঁড়িয়ে আছে একটা এর সামনে। আমরাও একটা পার্কে এসে অপেক্ষা করছি যে এরপরে আমরা কোথায় যাব বা কী ট্যুর প্ল্যান হবে। তার আগে যে বিভিন্ন জায়গাগুলো আছে আন্দামান দেখতে পাচ্ছেন, পুরো গ্রিন, সবুজ। এই সবুজের মধ্যে আমরা নিজেদেরকে যতটা পারছি ঘোরানোর। আমাদের রুমগুলো দেখতে পাচ্ছেন, রুমগুলো সত্যি ভালো, স্ট্যান্ডার্ড, হয়তো খুব হাইফাই না, কিন্তু খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাথরুম টয়লেটও খুব সুন্দর। তো আমরা এখান থেকে চলে যাব সরাসরি নীল আইল্যান্ডে। তো নীল আইল্যান্ডে আমরা ওই যে ক্রুজে করে চলে এসেছি। ক্রুজে করে এসে নীল আইল্যান্ডের যে বিভিন্ন এগুলো আছে, জীবাশ্মগুলো আছে, সেইগুলো আমরা একদম বিচের ধারে চলে এসেছি এবং প্রায় সন্ধে হয়ে গেছে। এই সময় আমরা এখানকার যে মানে লাইভ কোরালগুলো আছে, সেই লাইভ কোরালগুলো, এখানে আমরা একটা গাইড নিয়েছি। গাইড অবশ্য 500 টাকা নিয়েছে, স্বাভাবিক। এই সন্ধে হয়ে গেছে, তারপরেও যে বিভিন্ন জিনিসগুলো আমাদের তুলে দেখাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। এটা একটা খুব সুন্দর লাইভ কোরাল, একবারে যে কাঁটাগুলো রয়েছে, সজারুগুলো, এগুলোকে দেখতে পাচ্ছেন নড়ছে, মানে খুব সেন্সিটিভ এবং এত সুন্দরভাবে এটা রেখেছে এখানে। এটা কিন্তু এরমভাবে খোলাই অবস্থায় রয়েছে, মানে এটা লো টাইড, অর্থাৎ ভাটার সময় এই যে জলটা পড়ে থাকে এর মধ্যে এরা থেকে যায়। সুতরাং আমরা এই নীল আইল্যান্ডে এসে এই যে লাইভ কোরালের যে বিভিন্ন রকম জীবাশ্মগুলো আছে, সেগুলো আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। এটা কিন্তু মানে পৃথিবীর খুব কম জায়গাতেই আছে যে এরকম লাইভ দেখা যায়। তো সেই আন্দামানে আসার এটা একটা আলাদা প্রাপ্তি, যেখানে আপনি মানে একদম সরাসরি যে এগুলো আছে, জীবাশ্মগুলো আছে বা কোরালগুলো আছে, সেই কোরালগুলোকে আমরা সরাসরি দেখতে পাই এবং দেখেওছি। এবং আমরা এখন এই মুহূর্তে নীল আইল্যান্ডেই রয়েছি। নীল আইল্যান্ডের যে বিভিন্ন দ্বীপগুলো আছে, এখানে বলে রাখি, নীল আইল্যান্ডে মোট 4টে আছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি যে এটা লক্ষণ আইল্যান্ড। লক্ষণ আইল্যান্ডের 2টো আছে, 1 and 2। এছাড়া আছে ভরতপুর আছে, আর একটা হচ্ছে সীতাপুর আছে। এই 4টে আইল্যান্ড আছে, এই 4টে আইল্যান্ডে। আর এখানে আমরা যেটা রয়েছি দেখতেই পাচ্ছেন, এটা একটা পুরনো ব্রিজের মতন। এটাকে হাওড়া ব্রিজ বা এখানকার লোকাল ভাষায় বলা হয়। যে এখানে আমরা এই মুহূর্তে রয়েছি ভরতপুর বিচে। ভরতপুর বিচে কিন্তু অনেক স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে। এখানে ওয়াটার স্পোর্টসের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এখানে দেখা যায়। গ্লাস ওয়াটার এও করা যায়, এবং সেই সঙ্গে সঙ্গে এখানে আমরা নানা রকম যে দেখতে পাচ্ছি যে ভরতপুর বিচের থেকে আমরা এখান থেকে নানা রকম দৃশ্য আমরা আমাদের ক্যামেরা বন্দি করছি। যাই হোক, ওখান থেকে আমরা চলে এসেছি ভরতপুর থেকে সোজাসুজি। তো আমরা নীল আইল্যান্ড থেকে সোজা আবার পোর্ট ব্লেয়ারে ব্যাক করে এসেছি। পোর্ট ব্লেয়ারের যে বিচগুলো আছে, সেই বিচটা আমরা দেখে নিচ্ছি, এবং পাশে সারাউন্ডিং দেখতেই পাচ্ছেন কী সুন্দর ফুল ফুটেছে। ছোটো একটা সরোবর মতন রয়েছে, লেক টাইপের। সেই লেকের মধ্যে এখানে যে নানা রকম পার্ক মতন আছে, সেই পার্কে ঘুরে বেড়াচ্ছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এখানকার বিচের পুরো ডিরেকশান দেওয়া আছে। আর সবথেকে ডাব হচ্ছে এখানকার ফেভারিট। আমরা মোটামুটি 30 টাকা থেকে 40 টাকার মধ্যে ডাব পেয়েছি, সব জায়গাতেই একই রেট প্রায়। আর শুধু নীল আইল্যান্ডে আমরা একবার 10 টাকায় ডাব পেয়েছিলাম, বড় বড় সাইজের ডাব। অবসরটা সন্ধে হয়ে গেছিলো বলে, বেচে দেবে, চলে যাবে বলে আমাদের দিয়েছিল। তো আন্দামানে আসলে অবশ্যই ডাব খাবেন, আমি এটা বলবো আপনাদেরকে। দেখুন সানসেট, আমরা এই এয়ারপোর্টের কাছে একটা জায়গা আছে সানসেট পয়েন্ট, এখান থেকে পুরো এয়ারপোর্টের রানওয়েটাকে দেখা যায়। তো এখান থেকে চলে এসেছি আমরা। পরের দিনের আমাদের টার্গেট হচ্ছে আন্দামান থেকে আমরা যাব বারাতাং হয়ে মায়াবন্দর। তো বারাতাংয়ে আসার রাস্তায় আমরা এখানে যে বোটে উঠেছি, সেই বোটের যে লাইফ গার্ড পরতে হয়েছে, লাইফ গার্ড জ্যাকেট পরে নিয়ে আমরা এই বোটে উঠেছি। এই বোট যাবে
বারাতাং যে লাইফ কেপ আছে, লাইফস্টোন কেপ, সেই কেপের দিকে আমরা এই বোটে করে যাচ্ছি। 9 জনই আছি, একটা বোটেই আছি। তো এই বোটে একে আনন্দ স্পোর্টসের মতন একদম ওই সমুদ্রের মধ্যে এখানে একটা নদী আছে কানেক্টিং, সেই নদী দিয়ে আমরা সোজা চলে এসেছি লাইফস্টোন কেপ। লাইফস্টোন কেপ হচ্ছে বহু পুরনো এবং প্রাচীন। এখানে দেখতেই পাচ্ছেন যে নানা রকম কেপের মধ্যে নানা রকম মূর্তির মতন আকার নিয়েছে। এরা এটাকে খুব মানে বারাতাং। বিশেষ করে আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি সেটা হচ্ছে পুরো জারোয়াদের মানে জঙ্গলের মধ্য দিয়ে। একটা কথা মনে রাখবেন যে পরের দিন আমরা যখন আন্দামান থেকে এই বারাতাংয়ের দিকে আসছি তখন কিন্তু খুব ভোরবেলায় জার্নিটা করতে হয়। মানে আমরা বেরিয়েছিলাম প্রায় 4টে, ভোর 3:30 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা রাস্তা। এই রাস্তা এসে আমাদের বারাতাং দেখার পরে বারাতাং থেকে আমরা চলে যাব সোজা মায়াবন্দর। সেই জন্য আমরা ওই দিনটা খুব তাড়াতাড়ি বেরিয়েছি। এবং বারাতাংয়ে আসার যে পারমিশন লাগে, আর একটা কথা বলে রাখি, এখানে জারোয়াদের দেখা যায় খুব মানে কপাল ভালো হলে, কারণ রাস্তায় এখন অনেক এনজিও আছে, তারা এদের লালন পালন করে। তো রাস্তায় মাঝে মাঝে দেখতে পাবেন, কিন্তু তাদেরকে কিছু দেওয়া যাবে না বা কোনো রকম ছবিও তোলা যায় না। তাই আমি আপনাদের ওই জারোয়াদের ছবি তুলেও নি, ইচ্ছা করেই তুলিনি। তো আমরা এখন এই মুহূর্তে রয়েছি বারাতাং যাওয়ার পথে। রাস্তায় যে বোট আছে স্পিড বোট, সেই স্পিড বোটে আমরা বারাতাং যাচ্ছি। বারাতাং লাইফস্কেপ দেখার পরে আমাদের অন্য একটা গন্তব্যস্থল হবে। তো এই মুহূর্তে আমরা স্পিড বোটে আছি। আর আরেকটা কথা বলে রাখি যে এখানে কিন্তু বারাতাংয়ে যে নৌকোটা পেরোতে হয় সেটা একটা বার্জের উপর দিয়ে ওই গাড়ি সমেত চলে আসে। তো সেই জন্য এখানে আমরা আসাটা বেশ অ্যাডভেঞ্চার লাগছে জার্নিটা। আমরা বকখালিতেও দেখেছি, তখন আগে এই যে ব্রিজটা হয়নি তখন ওই বার্জে আমাদের গাড়ি সমেত চলে যেত। আর এখানেও আমরা দেখলাম যে পুরো বার্জে গাড়ি চলে যায়। বাংলাদেশেও আছে ঢাকাতে, ওখানে ঢাকা যাওয়ার পথে আগে, এখন তো ব্রিজ হয়ে গেছে। তো এরকম বার্জে এসে আমরা এখন এই মুহূর্তে রয়েছি বারাতাং লাইফস্টোন কেপের মধ্যে। লাইফস্টোন কেপের যে বিভিন্ন দৃশ্য, এখানে আমাদের একজন গাইডও নিয়েছি, সে নানা রকম দৃশ্যগুলো দেখাচ্ছে যে এখানে কীভাবে এই স্টোনগুলো প্রাকৃতিকভাবে তৈরি এবং এখানে কি মূর্তি আকার ধারণ করেছে। এই একটা লোকনাথের মন্দির মূর্তি, কোনোটা ঠাকুরের মূর্তি, এরকম নানা রকম লাইফস্টাইল অটোমেটিকভাবে মানে ন্যাচারালভাবে তৈরি হয়েছে। তো সেইটা আমরা এখানে খুব এনজয় করছি। তো এইটা একটা কি বলবো, এটা আমি আপনাদের দেখাচ্ছি এই কারণে যে আপনাদের আসলে সুবিধা হবে, বা যারা আসতে পারবেন না, অনেক মানে যাদের হয়তো ক্ষমতা নেই বা শারীরিকভাবে অক্ষম, তারাও ঘরে বসে এই আন্দামান দর্শনটা করতে পারেন। আন্দামানের যে বিভিন্ন আমি জায়গাগুলো মানে টোটাল চেষ্টা করেছি আন্দামানটাকে কভার করার। একমাত্র ওই লিটল আন্দামান বা জলি বে, এই দুটো বাদ দিয়ে লিটল আন্দামান যাওয়ার অনেক ঝামেলা, সেই জন্য বাকিগুলো যেগুলো আমরা কভার করি সেইগুলো চেষ্টা করেছি। বেশিরভাগ যারা ট্যুরিস্ট ট্যুর অ্যান্ড প্যাকেজ নিয়ে যান তারা কিন্তু এই বারাতাং পর্যন্ত নিয়ে এসে আবার ব্যাক করে যায়, তারা কিন্তু ওই ডিগলিপুর বা মায়াবন্দর ওইটা করেন না। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, যদি আপনারা প্যাকেজেও আসেন তাহলে অবশ্যই কিন্তু এই দুটো জায়গা ডিগলিপুর মায়াবন্দর আর ওখানে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড আছে, এগুলো বলবেন। এবং এটার জন্য যদি অতিরিক্ত কিছু টাকা লাগে, কিন্তু বাজেটের মধ্যে যদি নিজেরাও করেন তাহলে কিন্তু আমাদেরই মতন খুব কম খরচায় কিন্তু আপনারা এরকম আন্দামান ট্যুর করতে পারেন। এবং নিজেরা করলে অনেক সুবিধা, সেখানে কোনো রকম এক্সট্রা পয়সা কাউকে দিতে হয় না, কিন্তু একটু খাটাখাটনি করতে হয়, একটু খোঁজ খবর নিয়ে হোটেল বুকিং, গাড়ি বুকিং, এগুলো একটু করতে হয়। তো যাই হোক, আমরা এই মুহূর্তে রয়েছি একদম বারাতাং যে লাইফস্টোন কেপ, সেই কেপের নানা রকম দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করছি, ছবি তুলছি। সেইগুলো নিয়ে আপনারা
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্য নিজের চোখে দেখা আর ছবিতে দেখা এটার মধ্যে অনেক পার্থক্য, কিন্তু কিছু তো করার নেই, সব জায়গায় তো সবাইকে যাওয়া সম্ভব না, বা অনেক কিছু বাধা বা অনেক কিছু পরিপন্থী থাকে। যাই হোক, আমরা ওখান থেকে ঘুরে সোজা মাড ভলকানো আন্দামানের, এটা অবশ্যই দেখবেন। এটা কিন্তু বেশিরভাগ ট্যুরিস্ট প্যাকেজে এটা কভার করে না। মাড ভলকানো হচ্ছে যে মাটির ভলকানো, এখন লাইভ ভলকানো এখানে রয়েছে। সেই আন্দামানে এখনও মাঝে মাঝে যে লাভা ওঠে, সেই দৃশ্য এখানে না আসলে দেখতে পাবেন না। এবং সারা পৃথিবীতে খুব কমই জায়গা আছে যেখানে এই মাড ভলকানো বা আপনার মানে যেটা লাইভস্টোন এটা একদম রয়েছে, সেটা এই বারাতাঙেই রয়েছে। দেখতেই পাচ্ছেন ওখানে একটা বয়লার রয়েছে, সেই বয়লার টেম্পারেচার ক্যালকুলেট করছে। এখানে পুরো গরম এই লাভা এসে এখানে মাটিতে পরিণত হয়েছে, সেই জন্য এটার নাম হয়েছে মাড ভলকানো, যে একদম ফ্রেশ মাটি তৈরি হচ্ছে। অন্য ভলকানো যেমন পাথর হয়ে যায়, কিন্তু এখানে এটা মাটি হয়ে যাচ্ছে। তো সেই জন্য এই বারাতাঙে আসলে অবশ্যই এটাকে মিস করবেন না, যে একটা জীবন্ত ভলকানো দেখতে পাবেন। এই দৃশ্য, মনোরম দৃশ্য, এটা মিস করবেন না অবশ্যই। তো আন্দামানে আমি চেষ্টা করছি যে মোটামুটি 70-80% আন্দামানটাকে কভার করার, যে কোন কোন জায়গায় আসলে এবং কি কি দেখলে আপনারা কি কি দেখতে পাবেন, কি কি জায়গায় কি কি আছে, সেই জিনিসগুলোকে আমি একটু এই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাইছি। এবং আপনারাও যদি ভবিষ্যতে আসেন তাহলে এই জায়গাগুলো অবশ্যই এর মাথায় রাখবেন। তো আমরা ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে সোজা বেরিয়ে চলে এসেছি মায়াবন্দর থেকে আরেকটু গেলেই বিচ পড়ে। এই বিচটা হচ্ছে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড। আমরা পোর্ট ব্লেয়ারে শুধু রস আইল্যান্ড পেয়েছি, কিন্তু এই ডিগলিপুর এখানে কিন্তু দুটো আইল্যান্ড রয়েছে। তো ইংরেজরা যখন প্রথম কলকাতা থেকে এই আন্দামানে এসেছিল, তখন কিন্তু ওরা প্রথম এই ডিগলিপুরেই উঠেছিল, এবং এখানে এই ডিগলিপুরেই তারা প্রথম বসতি স্থাপন করেছিল। এবং এখানকার যে সৌন্দর্য উপভোগ করে তারা এখানে নানা রকম স্থাপত্য স্থাপন করেছিল। কিন্তু এখানে সেই সময় একটা ভয়ানক ম্যালেরিয়া আক্রান্ত হয়েছিলেন বলে ওরা এই ডিগলিপুর ছেড়ে দিয়ে পোর্ট ব্লেয়ারে চলে যায়। তো সেই ইতিহাস তো অনেক কিছু আছে, সেই ইতিহাস যারা ইতিহাসের ছাত্রছাত্রী বা শিক্ষক তারা এটা আরও ভালো জানেন। কিন্তু আমি যেটুকু পড়েছি সেই এর থেকে আমাদের এই রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের সমুদ্রে আমরা স্নান করে ফিরে আসছি। আমিও আছি এর মধ্যে। এখানে দাদা আনন্দদা, তার আগে রিম ছিল এখানে, এটা আমি আর আমার ছেলে রয়েছে, আর এখানে লাস্টে আছে মিমো। এই কজন আমরা, মেয়েরা নামিনি। কিন্তু এই দেখতে পাচ্ছেন দুটো আইল্যান্ড, এই আইল্যান্ড দুটো যখন জোয়ারের সময় পুরো ডুবে যায়, আর ভাটার সময় এই দুটো আইল্যান্ডকে আলাদা করে দেখা যায়। ওই ওপারটায় দেখছেন ওটা হচ্ছে রস আইল্যান্ড, আর এটাতে আমরা এখন রয়েছি স্মিথ। তো এই দুটো আইল্যান্ডকে জোয়ারের সময় জুড়ে যায়, আর ভাটার সময় এটা আলাদা হয়ে যায়। এইটা কিন্তু মানে পৃথিবীর খুব কম জায়গাতেই আছে যে এরকম দুটো আইল্যান্ড একসঙ্গে, যে জোয়ার ভাটার জন্য আলাদা, কোনোটা জুড়ে যায় আবার কোনোটা আলাদা হয়ে যায়। তো এইখানে ওই জন্যই বলছি যে যদি আপনারা আসেন অবশ্যই কিন্তু মায়াবন্দরটাকে নেবেন, এবং মায়াবন্দরে এসে মায়াবন্দরের এই রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডটা অবশ্যই দেখবেন। এখানে নানা রকম সামুদ্রিক গাছও আছে, ম্যানগ্রোভ জাতীয়, আর একটা ব্রিজ আছে, ফুট ব্রিজ। সেই ফুট ব্রিজটা প্রায় 900 থেকে 1000 মিটার মতন, প্রায় 1 কিলোমিটার হাঁটতে হয়। তো যাই হোক, আমরা ওখান থেকে আবার রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে যেতে গেলে এরকম স্পিড বোটে যেতে হয়। তো আমরা সেই স্পিড বোটে আবার ব্যাক করে চলে আসার জন্য উঠে পড়েছি। এবং এইখানে ছবি তোলাটা খুবই টাফ এবং কষ্টকর এই অবস্থায়, মানে সমুদ্রের মধ্যে যাচ্ছে স্পিড বোট, বুঝতেই পারছেন কি স্পিডে। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে এসে এই বিচের উপর একটু ওয়েট করছি। তো এই বিচে এখানে সব নানা রকম ফটো সেশনও করছে, আমার ছেলেও খুব ভালো ছবি তোলে, মিমো, রিম প্রত্যেকেই খুব ভালো ছবি তোলে। তো
তো এরা প্রত্যেকে এসে বিভিন্ন পোচে এই বিচের সাথে দাঁড়িয়ে আছে, কারণ আমাদের এখান থেকে ব্যাক করতে হবে। আমরা এখান থেকে মায়াবন্দর থেকে আমরা 7 ডেতে আমরা চলে আসবো রঙ্গাত বলে একটা জায়গা আছে, সেই রঙ্গাতে আমরা নাইট স্টে করেছি। দেখতেই পাচ্ছেন এই বিচের উপর নানা রকম প্রজাতির বিভিন্ন কোরালগুলো পড়ে আছে, এগুলো কিন্তু সব লাইভ জীবস্ব, এবং ভাটার সময় এগুলো দেখা যাচ্ছে, জোয়ারের সময় আবার জলের তলায় চলে যায়। তো এরকম অনেক আনকভার্ড বিচ রয়েছে আন্দামানে, যেগুলো আমরা নামও জানি না ভালোভাবে, তো কিন্তু দেখা যায় এটা কিন্তু এই মায়াবন্দর বা এতে আসলে, তবে ডিগলিপুর আসলে তবেই আপনারা এই বিচগুলো পাবেন। এগুলো কিন্তু পোর্ট ব্লেয়ার বা ওইদিকে নেই, সুতরাং দেখতেই পাচ্ছেন একদম পুরো ন্যাচারাল বিচ, এখানে কোনো রকম কিছু নেই। তো এই বিচে থাকার পরে আমরা আজকে আমাদের ব্যাক করে আসতে হবে। আমরা ওখান থেকে রাঙ্গাতে চলে এসেছি। আর একটা জিনিস দেখুন, ডাবগুলো এরকম ঝোলানো অবস্থায় রয়েছে, এবং দাম কিন্তু ওই পোর্ট ব্লেয়ারের মতনই। যাই হোক, এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।